আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনী পর্যবেক্ষক, রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রবিবার ইসি ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইইউ ইসিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে বলে জানান তিনি। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিং এর ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। European Union is looking to reinforce এদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইইউ। শুধু নির্বাচনই নয়, ইইউ বাংলাদেশের যে কোনো উন্নয়নের অংশীদার হিসেবে থাকবে। জিনিসপত্রের দামের আগুন বা মূল্যস্ফীতির কষাঘাত সহসা থামবে না, আর এসব নিয়ে এখনই কোনো সুবাতাস দেখছে না গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির দাবি, ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না। সকালে রাজধানী ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে 2025-26 অর্থ বছরের বাজেট সুপারিশ তুলে ধরে সংস্থাটি। এ সময় জানানো হয়, চলতি অর্থ বছরের রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে 1,05,000 কোটি টাকা কম হবে। এই কারণে টাকা ছাপিয়ে ঋণ করতে হচ্ছে সরকারকে। গবেষকরা বলেন, ধারাবাহিক মূল্যস্ফীতির চাপে সংকটে আছে নিম্ন ও সীমিত আয়ের মানুষ। তাদের কিছুটা স্বস্তি দিতে বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা 4 লাখ করার পরামর্শ দেওয়া হয়েছে। মূল্যস্ফীতির চাপের দিকে দেখি যে সারা বছর জুড়েই কিন্তু এই সময়কালে মূল্যস্ফীতির পরিস্থিতিটা উপরের দিকে ছিল। শহর এবং গ্রাম দুই পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি গড়ে 9% উপরে ছিল। আমরা যদি হিসাব করি তাহলে বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। জনস্বাস্থ্য নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় 1200 কোটি টাকার অর্থায়নে নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে সরকার। এতে উন্নয়ন সহযোগী হিসেবে থাকছে বিশ্বব্যাংক। রবিবার রাজধানী একটি হোটেলে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানানো হয়, ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট নামে 5 বছর মেয়াদী এই প্রকল্পের মোট ব্যয় হবে 1181 কোটি 50 লাখ টাকা। অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসকরা জানান, প্রকল্পটির মাধ্যমে মশা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও শব্দ দূষণ সহ জনস্বাস্থ্য রক্ষায় সিটি কর্পোরেশন ও পৌরসভার সক্ষমতা বাড়বে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি এই প্রকল্পের সফল বাস্তবায়ন দেখার প্রত্যাশা ব্যক্ত করেন। এই প্রকল্পের বিশেষত্ব হলো এর সাথে স্থানীয় সম্প্রদায় ও মানুষেরা সরাসরি জড়িত। যে অর্থ ঋণ হিসাবে দেওয়া হয়েছে এই প্রকল্পে তার যথাযথ ব্যবহার করতে হবে এবং জনকল্যাণ নিশ্চিত করতে হবে। স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই, তবে আইনশৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে বিশেষ সভা শেষে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিবুল গনি। এবছর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলেও জানান তিনি। আপনারা জানেন যে আসলে রমাদান সময় 26শে মার্চ তিনটে একসাথে পড়েছে বলে আমরা এগুলো ট্রেন্ড ডিসকাশন করেছি। একই সাথে আগের মিটিংটাতে আমরা ফ্যাক্টরি যাতে এই ঈদের থাকে। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় 239 জওয়ানের জামিনের আদেশ কাল সোমবার নির্ধারণ করেছে আদালত। রবিবার দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালত এই আদেশ দেয়। এর আগে বৃহস্পতিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী বিশেষ আদালতে জামিনের আবেদন দাখিল করা হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন মামলার 287 নম্বর সাক্ষী। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিনে মুক্তি পেয়েছেন 178 জন। নথি দাখিলে অসতর্কতার কারণে জামিন বিলম্বিত হয়েছে বলে অভিযোগ রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। তবে অভিযুক্ত বিডিআর সদস্যদের পরিবার ও জামিনে মুক্ত বিডিআর সদস্যরা সুবিচার দাবি জানান। রাঙামাটির সাতছড়ির খামারপাড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর এক নেতা। সকালে খামারপাড়া নড়াইছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে ইউপিডিএফ, তবে তা অস্বীকার করেছে জেএসএস। এক বিবৃতিতে ইউপিডিএফ জানায়, সকালে সাংগঠনিক কাজে তিনজন তৈমেদুং এলাকা থেকে খামারপাড়ায় যাচ্ছিল। পথে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে নেইমাল খিসা মারা যান। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।